বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশে অনেকগুলো বিষয় নিয়ে সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে। একটা হচ্ছে অর্থনীতির সংকট, রাজনীতির সংকট, তার সঙ্গে গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, অনেক বিষয়, এবং দুর্নীতি সবচেয়ে। আমি যদি আপনাদেরকে আজকে একটু আলোচনা করতে বলি, কোন বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা জরুরি বলে মনে করেন আপনি, মিস্টার শেখ শহীদুল ইসলাম? দেখুন, আমি প্রথমে দেশবাসীকে আমার পক্ষ থেকে এবং আমার দলের জাতীয় পার্টি জেপির পক্ষ থেকে আন্তরিক ঈদ মুবারক জানাচ্ছি। আমার মনে হয় যে বাংলাদেশের যে ইস্যুগুলো আপনি বললেন, এর যে কোনোটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, সবগুলোই সবই করা যায়, কিন্তু একেবারে যদি বলা হয় যে আপনি একটি বাছাই করে নিতে হবে, এটাই সবচেয়ে জরুরি। একটি কথা বলেন, একটি কোনো বিষয়ের কথা বলেন, আমার মনে হয় যে আমাদের বর্তমানে যে অবস্থা, সে অবস্থায় আর্থিক খাত এবং আর্থিক খাতের সংস্কার এবং অনিয়ম দুটি নিয়েই কথা বলা সবচাইতে সময় উপযোগী হবে। আপনি শুরু করতে পারেন আমার মনে হয়। বা আমি জাস্ট মিস্টার রশিদুজ্জামান মিল্লাতের বিষয়টা শুনে আসি। আপনি মনে করেন কোন বিষয় নিয়ে আলোচনা করা জরুরি আমাদের? না, আমি সিদ্ধের সঙ্গে প্রায় একমতই। ধরেন বাজেটের, উনি যেন শিক্ষামন্ত্রী ছিলেন, একটু বাজেট নিয়ে আলোচনা করবেন, শিক্ষার খাতে কি হলো না হলো এগুলো আমরা যেটা জানি। তারপরে প্রবাসীদের বিষয়ে আলোচনা হতে পারে। মানে ম্যাক্সিমাম বাজেট নিয়ে আলোচনাটা, এইবারের বাজেটে আমরা কি পেলাম, আপনি মনে করেন যে এটা আপনাদের সঙ্গে তাহলে মিল আছে? আলোচনা করা, আর্থিক খাতের সংস্কার এবং বাজেট সব মিলিয়ে অর্থনৈতিক সংস্কার। আমি এই কারণে আর্থিক খাতের কথা বললাম যে বাংলাদেশের এখন সামনে যে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আমাদের এখানে আসছে, অর্থনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে, তার মধ্যে চারটা বিশেষ দিক, চারটা বিশেষ ক্ষেত্র আমার মনে হয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হলো যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম আমরা লক্ষ্য করছি বারবার, এবং বিশেষ করে ব্যাংকিং সেক্টরে আমরা দেখেছি যে অনেকগুলো বিরাট বিরাট স্ক্যাম বা কেলেঙ্কারির ঘটনা এই ক্ষেত্রে ঘটেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাংকিং সেক্টর যেভাবে ডিসিপ্লিন ওয়েতে আগানো উচিত ছিল, সেইভাবে আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু আগাচ্ছে না। এখানে যে সংস্কার আনা প্রয়োজন ছিল, সেই সংস্কারগুলো সরকার এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো পরিকল্পনা মাফিক এগোচ্ছেন বলে মনে হয় না। তো সেজন্য দ্বিতীয়ত হলো যে আমাদের এখান থেকে অর্থ পাচারের বিভিন্ন ইস্যু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যে বাংলাদেশের আর্থিক খাত থেকে বিরাট একটা অঙ্ক প্রতি বছর দেশের বাইরে চলে যাচ্ছে, যেটা আমাদের জন্য, দেশের জন্য এবং জাতির জন্য একটা অশনি সংকেত বলে আমি মনে করি। এবং আর্থিক খাতে আর একটা বিষয় হলো দুর্নীতি। দুর্নীতি একটা সর্বগ্রাসী রূপ আমাদের দেশে লাভ করেছে, এবং আগে মানুষ দুর্নীতি করত, আগেও দুনিয়ার সব দেশেই দুর্নীতি কিছু না কিছু আছে, কিন্তু সে দুর্নীতিগুলোর পরিমাণ এবং সীমিত, এবং আমরা সেই দুর্নীতিগুলোর ক্ষেত্রে দেখি যে ধরা পড়লে সেখানে দুর্নীতিবাজ সাজা পায়, এবং দুর্নীতি দমন করার জন্য সেখানে যেসব এজেন্সিগুলো আছে যারা কাজ করেন, তারা অত্যন্ত দৃঢ়ভাবে কাজ করেন এবং চেষ্টা করেন যাতে নিয়ন্ত্রণ করা যায়। এমনকি বিভিন্ন জায়গায় আমরা এটাও দেখেছি যে তারা ক্ষমতাসীন যারা, তাদের বিরুদ্ধেও দুর্নীতির বিভিন্ন অভিযোগ পেলে তদন্ত করেন। সাম্প্রতিককালে একটা ঘটনা, অবশ্য আমি বলি না যে সে দোষী,
একজন মুখ্যমন্ত্রীকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে, ইডি ওদের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা গ্রেপ্তার করেছে। এখন এই ধরনের ক্ষেত্রে আমাদের দেশে দুর্নীতিবাজরা মানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে তারা সাজার পরিবর্তে অনেক ক্ষেত্রে তিরস্কৃত হওয়ার পরিবর্তে পুরস্কৃতও হন। তো এই দুর্নীতি আর্থিক খাতে আমাদের একটা বিরাট অন্যতম প্রধান সমস্যা বলে আমি মনে করি। এবং সাম্প্রতিককালে তো 3টে বড় নাম তারা তো দুর্নীতির প্রতীক হিসেবেই এখন আলোচিত হচ্ছে। তো এগুলো এই একজন সংসদ সদস্য, একজন পুলিশ প্রধান, একজন সেনা প্রধান। জি, আর এই আর্থিক খাতের সবচেয়ে আমি যেটা মনে করি যে আমাদের যেটা এই বাজেটেও যেটা আমি আশা করেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অর্থমন্ত্রী কিছু স্পেসিফিক মেজারের কথা বলবেন, স্পেসিফিক ব্যবস্থার কথা বলবেন, সুনির্দিষ্ট ব্যবস্থার কথা বলবেন দুর্নীতি দমনের ক্ষেত্রে, এবং আর্থিক খাতে সংস্কার আনবেন এবং ব্যাংকিং সেক্টরকে সর্বপ্রকার স্ক্যাম মুক্ত করার জন্য কিছু আইনের সংশোধন বা সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমরা আশা করেছিলাম, কিন্তু বাজেটে কিন্তু সেই ধরনের এমনি বলা হয়েছে কথা। সাধারণ করদাতার জন্য 30% আর কালো টাকা যার তার জন্য 15%। এর চাইতে বড় হলো আপনার যেটা আমার কাছে মনে হয়েছে যে দেখেন যারা একদম স্বীকৃত আমাদের এই আর্থিক কেলেঙ্কারির জন্য, সে যেরকম বেসিক ব্যাংক নিয়ে যিনি সেই বাচ্চু, তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয়নি। তো আরও এরকমের ন্যাশনাল ব্যাংক যেটা আমাদের এখানে, সে ন্যাশনাল ব্যাংকেও এর একই ধরনের কেলেঙ্কারি, পদ্মা ব্যাংকেও একই ধরনের কেলেঙ্কারি, এরকমের মানে অনেকগুলো ব্যাংকেই আমরা দেখতে পাচ্ছি। এবং সবচাইতে একটা ব্যাংকিংয়েতে একটা বিষয় হলো যে দুনিয়ার কোনো দেশে যারা ব্যাংক ডিফল্টার বা ব্যাংকে যারা টাকা দেওয়ার ক্ষেত্রে লোন বা ঋণ গ্রহণ করে ঠিক মতন দেয় না, তাদেরকে কোন জায়গায় কিন্তু ব্যাংকে পরিচালক রাখা হয় না। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে তারা বহাল তবিয়তে ব্যাংকের পরিচালকও থাকছেন। তো সেই সব মিলিয়ে আমার মনে হয় যে আর্থিক ক্ষেত্রে আরেকটা জায়গা আমাদের এখন একটু নড়বড়ে হয়ে গেছে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির ক্ষেত্রে আমাদের রিজার্ভ একটা স্ট্রেংথ ছিল, আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে রিজার্ভ, সেই রিজার্ভও এখন একটা সংকটের মুখে আছে, যার জন্য আমাদের IMF-এর কাছ থেকে লোনও নিতে হয়েছে। সুতরাং আমি মনে করি যে এখন অর্থনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করাই এই সরকার কাজ। এবং আরও বিস্তারিত হয়তো আপনার কাছ থেকে অনিষ্ট সময়ের পরে আমি শুনবো। মিস্টার রশিদুজ্জামান মিল্লাত, ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আজকে ঈদের শুভেচ্ছা জানাই আমাদের সকলকে, দেশবাসীকে, বিশেষ করে আমার যে নির্বাচনী এলাকা দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জের সকলকে। যদিও হয়তো আমরা মোলাকাত করতে পারবো না, মানে যেহেতু ফিজিক্যালি দেখা হবে না, এবার ঢাকায় ঈদ করছি, এই জন্য সকলকে ঈদের শুভেচ্ছা, সেই সঙ্গে আপনাদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে। তো আজকে আমার শ্রদ্ধেয় শহীদ ভাই যেটা বললেন আর কি, আমি তার সঙ্গে তো সব কিছুই একমত, আপনিও একমত, দেশের মানুষও একমত। আমি একটু, উনি যেহেতু শিক্ষামন্ত্রী ছিলেন, এই জন্য আমি একটু শিক্ষা নিয়ে কথা বলতে চাই আর কি। মানে শিক্ষা তো জাতির মেরুদণ্ড, আমাদের মেরুদণ্ড যে ভেঙে দেওয়া হচ্ছে, এই জাতিটাকে ধ্বংস করার জন্য যে ব্যবস্থাগুলি হচ্ছে, এই বাজেটে কিন্তু এগুলি প্রতিফলিত হয়েছে। তো সেই জন্য এই বাজেটটা সম্বন্ধে আমাদের সকলেই, মানে সারা বাংলাদেশের লোকের একটু সোচ্চার হওয়া দরকার এটার বিষয়ে। যেহেতু বাজেটে শিক্ষার যে হার, শিক্ষার যে জিডিপির যে শতকরার হার, যেটা এবার দেখেছেন যে 23-এর চেয়ে 22-এ কম, 22-এর চেয়ে 23-এ কম, 23-এর চেয়ে 24-এ কম, এরকম। মানে এবার বোধহয় 1.47 বা সামথিং লাইক
জিডিপির একটা অংশ এই শিক্ষা খাতে ধরা হয়েছে। তো শিক্ষাকে শেষ করে দেওয়া মানে শিক্ষা খাতের উন্নতি না হওয়া মানে শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার একটা মানে ব্যবস্থা চলছে। এটা কোত্থেকে চলছে জানি না, সরকার কেন করছে তাও জানি না। এটা মানে এই জাতিকে ধ্বংস করার জন্য কিনা আমার এখন সন্দেহ হয় যে এই জাতি যদি ধ্বংস হয়, এই জাতি যদি শিক্ষিত না হয়, শিক্ষার যে মান এটা আপনি খুব ভালো বলতে পারবেন যে এখন আপনাদের সময় যে ছিল বা বিএনপির সময় যে শিক্ষার ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থার কিন্তু আমূল পরিবর্তন এনে এখন এমন অবস্থা করেছে যে পরীক্ষা ছাড়া আপনার শিক্ষকরা 50 নম্বর দিয়ে দিতে পারবে, যাকে ইচ্ছা তাকে পাশ করাতে পারবে। এখানেও মনে হয় যে একটা দলীয়করণ, যে যারা সরকারি দল করবে তারা বা সরকারি দলের ছেলেমেয়েরা ওরা এমনি এমনি পাশ করতে পারবে। শুনছি এন্ট্রান্স মানে মেট্রিকেও নাকি পরীক্ষা দিতে হবে না, এরকম ব্যবস্থাও করা হচ্ছে। তার মানে এটা কোত্থেকে হচ্ছে? আমাদের এই জাতিটাকে ধ্বংস করার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, নাকি এই সরকার আসলে বুঝে না কিছু, এটা হচ্ছে? তো এটার জন্য কি করা দরকার আমি মনে করি যে খুব ভালো উত্তর দিতে পারবেন আমাদের সাবেক শিক্ষামন্ত্রী, শ্রদ্ধেয় ভাজন ব্যক্তি, তিনি নিশ্চয়ই বলতে পারবেন। তিনি তো সরকারের কথা যেগুলি বললেন, দেখেন ট্যাক্সের ব্যাপারে যেটা আমি প্রথমেই বললাম যে আমি ট্যাক্স সম্বন্ধে আলাপ করতে চাই। আমাদের আয়ের সোর্সটা কি? গার্মেন্টস আর প্রবাসীদের আয়, এই দুটোই তো মেইন। এখন দেখেন প্রবাসীদের ক্ষেত্রে কি ব্যবস্থাটা নিয়েছে। এই যে আমাদের কয়েকজন প্রবাসী আমাকে কমপ্লেনও করলো, বললো যে আপনারা যদি যান অনেক সময় টেলিভিশনে বলেন এই সমস্ত কথা, যে আমরা 10 বছর 15 বছর 20 বছর করে খেটে লেবারি করে এগুলি আমরা কিছু টাকা পাঠাই, সেই টাকা আমাদের এখানে আসে রিমিটেন্স হিসাবে, এবং সেটাই আমাদের রিজার্ভে জমা হয়, এবং সেখান থেকে আমরা মানে বাংলাদেশ চলে। আমাদের ক্ষেত্রে আমরা হয়তো 10 বছর 15 বছর পরে আসি, এখানে একটা মোবাইল, আগে তো ছিল একটা মোবাইল, একটা টেলিভিশন, একটা 100 গ্রাম স্বর্ণ, একটা বিদেশিরা যখন ওই লেবারের কাজ করে 5 বছর পরে দেশে আসতেছে, বউয়ের জন্য, মার জন্য বা ছেলে মেয়েদের জন্য একটা মোবাইল, 100 গ্রাম স্বর্ণ, একটা টেলিভিশন, এগুলা নিয়ে আসে। তাই আপনার এই বাজেটে এমন ব্যবস্থা করেছে যে তাদের উপরেও ট্যাক্স বসেছে, যারা এই দেশের রেমিটেন্স দিয়ে এই দেশকে পরিচালন করে। অথচ কালো টাকা সাদা করার জন্য 15% দিয়ে আপনি কালো টাকা সাদা করতে পারবেন, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এবং তখন ডলারের মান ছিল আপনার ধরেন 80 থেকে 86 টাকা পর্যন্ত। এখন ডলারের দামও বেশি, তারা আবার ইনসেন্টিভও পাবে, হয়তো কিছু কিছু টাকা আনবেও। এটা সমস্ত এই বাজেটটাই এভাবে করা হয়েছে যে তাদের 15% দিয়ে আপনি সাদা করতে পারবে। টাকাগুলো ফেরত আনলো, মানে কম টাকায় কম ডলারে গেল, এখানে আসতে টাকার পরিমাণও বেশি পেলো, প্লাস 15% দিয়ে করতে পারলো। আর আমরা যারা মানে সব ব্যবসায়ী যারা আছেন, যারা যে ব্যবসা করছেন সবভাবে ইনকাম করে হয়তো কিছু টাকা ইনকাম করলেন, তাদের ট্যাক্স দিতে হবে 30%। এটা একটু আগেই বললেন আপনি। তো এই যে একটা হযবরল বাজেট, মানে দেশটা একটা রূপরেখার মধ্যে চলছে, নাকি এটাকে লুটপাটের জন্য, এই দেশটাকে শেষ করার জন্য, দেশের মানুষকে একদম ফকির বানিয়ে দেওয়ার জন্য, বা এই দেশটা নিশ্চিহ্ন করার জন্য কোনো পরিকল্পনা আছে কিনা, এটা আপনার কি মনে হয়? সেটা আমার প্রশ্ন আপনার কাছে। আমার কাছে মনে হয় যে এইবারই যে দেখেন বোধহয় এই কোয়ার্টারেই $12 বিলিয়ন আপনার ঋণ পরিশোধ করতে হবে। আমাদের রিজার্ভে আছে 13 বা 14 বিলিয়ন ডলার। আপনি কোত্থেকে এগুলো জোগাড় করবেন? কিভাবে চালাবেন এই দেশ? যেখানে গণতন্ত্র নাই সেখানে কিন্তু এই ধরনের ঘটনাই ঘটবে। সেই জন্য আমি মনে করি যে আপনি ভালোভাবে বলতে পারবেন যে দুর্নীতি কিভাবে রোধ করা যায়, কিভাবে এই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা যায়, গণতন্ত্র ফিরে আসবে কিনা, এবং আসার জন্য আপনাদের মতো মানুষ যারা লিড দিয়েছেন, সিনিয়র সিটিজেন, তারা আমাদেরকে কিছু বলে যাবেন কিনা।
আমরা অবশ্য সিনিয়র হয়ে যাচ্ছি আস্তে আস্তে, আমরা তো 60 ক্রস করে গেছি। সো আমাদের ভবিষ্যৎ কি, এদেশের ভবিষ্যৎটা কি, এ সম্বন্ধে একটু জানার ওনার কাছে ইচ্ছা। তারপরে কিছু জিজ্ঞেস করলে হয়তো আমি বলব। দেখুন, আপনি প্রথমে একটি বিষয়ের উল্লেখ করলেন, সেটি হলো শিক্ষা খাত। এদেশের শিক্ষা খাত, শিক্ষার যে স্তর, শিক্ষার যে মান, এগুলো নিয়ে আলোচনা করলে দীর্ঘ আলোচনার প্রয়োজন হয়। শিক্ষা খাতে যখন আমি শিক্ষামন্ত্রী ছিলাম, আমরা কতগুলো পদক্ষেপ নিয়েছিলাম, অত্যন্ত বিপ্লবী পদক্ষেপ বলা যায় আজকের পরিপ্রেক্ষিতে। এই খাতটা এত গুরুত্বপূর্ণ যে একটি জাতিকে, যেটা নেলসন ম্যান্ডেলা তার একটা বক্তব্য বলেছিলেন, যে একটা জাতিকে যদি পঙ্গু করে দিতে চাও তাহলে তার শিক্ষা খাতটাকে ধ্বংস করে দাও, তাহলে ওই জাতিটা পঙ্গু হয়ে যাবে আর ওর ওঠার কোনো সম্ভাবনা থাকবে না। তো এটা এত গুরুত্বপূর্ণ যে আমি যখন শিক্ষামন্ত্রী ছিলাম, আমি অনেকগুলো পদক্ষেপ এখানে গ্রহণ করেছিলাম। সেই পদক্ষেপগুলোর মধ্যে যেরকমের মেয়েদের শিক্ষা অবৈতনিক করা, এটা আমরা শুরু করেছিলাম। তারপরে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করা, দুটো বিশ্ববিদ্যালয় আমাদের সময় হয়েছিল, দুটোই আমরা বিজ্ঞান ও প্রযুক্তির জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করেছিলাম। সেটা একটা শাহজালাল খুলনা, সিলেটে, এবং খুলনা বিশ্ববিদ্যালয়, দুটোই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই কনসেপ্টটাই আমাদের সময় চালু হয়েছিল। তারপরে আমরা আপনার প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলাম এবং প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলাম। প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্ট পলিসি ফুল প্রুফ করেছিলাম, যাতে ওর ভিতরে কোনো দুর্নীতি না ঢুকতে পারে। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে আমাদের এই ব্যবস্থাগুলো কন্টিনিউড হয় নাই। কেন হয় নাই সেটা যারা সেদিন বাতিল করেছিলেন ব্যবস্থাগুলো তারাই বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে শিক্ষা খাতে যদি আমাদেরকে অগ্রসর হতে হয়, তাহলে আমাদেরকে একটা এমন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে যেটা দিয়ে আমরা আগামীর যে চাহিদা, সেই চাহিদাকে পূরণ করতে পারব। দেখুন, দুনিয়াটাকে এখন কিন্তু আর কেবলমাত্র বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ভারত বা নেপাল ইত্যাদি হিসেবে বলা হয় না, এটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। আপনি যখনই শিক্ষাক্ষেত্রে আপনার মানকে নিচে নামিয়ে আনবেন, আপনাকে কিন্তু আজকাল গ্লোবালি কন্টেস্ট করতে হয়, এবং আপনার এই গ্লোবাল স্ট্যান্ডার্ড কিন্তু আপনার এই বাংলাদেশেও বজায় রাখতে হবে শিক্ষার ক্ষেত্রে, তা নাহলে আপনি পিছনে পড়ে যাবেন। যেমন ধরেন, আজকে আমাদের এই পৃথিবীতে সর্বশেষ যে ঘটনা ঘটছে সেটি হলো চতুর্থ শিল্প বিপ্লব, সেটা শুরু হয়েছে, যার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি ইত্যাদি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্লকচেন টেকনোলজি, তারপরে রোবোটিক্স টেকনোলজি, তারপরে আপনার ওই ড্রোন টেকনোলজি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আকারে আমাদের এখানে, আমাদের এই পৃথিবীতে আসছে। এখন আমরা যদি এই সব প্রযুক্তিকে আহরণ করতে চাই, তাহলে আমার যেভাবে এখানে মানব সম্পদ তৈরি করা প্রয়োজন, সেইভাবে যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো না। প্রথম শিল্প বিপ্লব ইউরোপে হয়েছিল, আমরা মিস করেছি, কারণ তখন আমরা ব্রিটিশ শাসনাধীনে ছিলাম। দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় আমরা পাকিস্তানের অধীনে পরাধীন ছিলাম, পাকিস্তানের অনেকগুলো প্রিভিলেজ পেয়েছে, আমরা পাইনি। তৃতীয় শিল্প বিপ্লবের সময় আমরা যেটা দেখলাম যে আমরা সেটারও সুবিধা নিতে পারলাম না, কেবলমাত্র কয়েকটা ক্ষেত্রে আমরা একটু অগ্রসর হয়েছি। সেক্ষেত্রে যেরকমের গার্মেন্টস বা পোশাক শিল্প, তারপরে আমাদের আইটি, এই সব ক্ষেত্রে কিছু ডিজিটাল বাংলাদেশের প্রোফর্মা যেটা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন, তিনি কিছুটা ইমপ্লিমেন্ট করেছেন। কিন্তু যে লেভেলে আমাদের পৌঁছানো উচিত ছিল, যে স্তরে এটা পৌঁছানো উচিত ছিল, আমরা কিন্তু সেই স্তরে পৌঁছাতে পারি নাই। কেন পারি নাই এটার প্রধান কারণ কি? প্রধান কারণ হলো যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে শিক্ষা কি করে? মানব সম্পদ তৈরি করে। এবং এই মানব সম্পদ তৈরি করতে হলে আজকে যে ছেলেটা ক্লাস 1-এ ভর্তি হবে, সে
25 থেকে 26 বছর পরে আপনার জব মার্কেটে যাবে। অতএব আমাদের যদি ওই ভিশন না থাকে যে 25 থেকে 26 বছর পর জব মার্কেট বা চাকরির ক্ষেত্রে কি সিনারিও বিরাজ করবে, তারা কি চায়, তাহলে তা না হলে কিন্তু আমরা এটা করতে পারবো না। আমরাই যখন 1988 সালে শিক্ষামন্ত্রী হয়ে এদেশে কম্পিউটার সায়েন্স চালু করি, সেই কম্পিউটার সায়েন্স চালু করার ক্ষেত্রে তখনও মাউস আবিষ্কার হয় নাই। আমাদের ক্যাবিনেটেই অধিকাংশ মন্ত্রীরা এটার বিরোধিতা করেছিলেন যে ইলেকট্রিসিটি নাই, তুমি কম্পিউটার সায়েন্স চালু করতে যাচ্ছ। ঠিক আছে, যে জায়গাগুলিতে কম্পিউটার ইলেকট্রিসিটি আছে সেখানে অন্তত চালু করি, সামনে অন্তত এরা শিক্ষকের অভাব পূরণ করতে পারবে। এবং ইন্টারন্যাশনাল সুপার হাইওয়ে যেটা যাচ্ছিল, মানে সাবমেরিন কেবল যেটাকে বলা হয়, সেটার মেম্বারশিপ আমরা পেয়েছিলাম ফ্রি। দুঃখজনক হলো 1991 সালে বিএনপি ক্ষমতায় এসে এই মেম্বারশিপটা ক্যান্সেল করে দেয়। এবং তারা ক্যান্সেল করে অত্যন্ত একটা যুক্তিতে খুব খুব মানে একটা ভঙ্গুর যুক্তি দেখিয়ে ডিজিএফআই থেকে নাকি বলা হয়েছিল যে এই সাবমেরিন কেবলসের মেম্বারশিপ নিলে আমাদের সব রাষ্ট্রীয় তথ্য সেগুলো বের হয়ে যাবে। এবং তৎকালীন শিক্ষামন্ত্রী জনাব জমিরুদ্দিন সরকার সাহেব এই মেম্বারশিপটা, যেটা একদম ফ্রি পেয়েছিলাম আমরা, সেটাকে ক্যান্সেল করে দেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার 1996 সালে $350 মিলিয়ন খরচ করে এই আপনার চেন্নাই থেকে আমাদেরকে এই লিঙ্কটা আবার নিতে হয়েছে। এতে প্রায় আমরা 5-6 বছর এই আইটি ক্ষেত্রে পিছিয়ে গেছি। তো এখন আমার বক্তব্য হলো যে আমি কাউকে দোষ বা গুণ না দিয়ে বলতে চাই যে আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি যেটা, সেই প্রস্তুতিটা আমাদের আমি মনে করি যথেষ্ট না। আমাদের কোনো বিশ্ববিদ্যালয় যেগুলো বিখ্যাত, আমি শুনিনি যে তারা এই চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির জন্য তাদের কারিকুলাম আপডেট করেছে এবং সেই কারিকুলাম আপডেট করে সেই অনুযায়ী ল্যাবরেটরি তৈরি করা, সেই অনুযায়ী সাবজেক্টের বিন্যাস করা। বরঞ্চ আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের শিক্ষার যে অর্থ, সে অর্থ যে যায় বাজেটে, আপনি যেটা খুব ভালোভাবে উল্লেখ করলেন যে আমাদের জিডিপির অন্ততপক্ষে 6% জিডিপির শিক্ষাক্ষেত্রে দেওয়ার কথা উচিত, কিন্তু আমরা ক্রমান্বয়ে জিডিপির হারে এমনি টাকার অঙ্কে গতবারের চাইতে বাড়ছে, কিন্তু জিডিপির হারে আমাদের সেই শিক্ষাক্ষেত্রে যে বরাদ্দ সেটা বাড়ছে না। শুধু বাড়লে চলবে না, আপনাকে মনে করতে হবে যে এখানে কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার, আমি যে টাকাটা দিলাম সেই টাকাটা শিক্ষাক্ষেত্রে, সেটা দিয়ে আমি কি টেকনোলজিস্ট তৈরি করছি, নাকি আমি আপনার ভোকেশনালিস্ট তৈরি করছি। আমরা এই আমাদের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নাকি সেখান দিয়ে আমরা আলিম ফাজিল এবং আপনার ইসলামের ইতিহাসের MA আর বাংলার MA তৈরি করছি। আমরা যখন অর্থনীতি নিয়ে আলোচনা করছি এবং চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমরা কতটা প্রস্তুত, মিস্টার ইসলামী প্রশ্ন তুলছেন। আরেকটা আর্থিক খাতের আলোচনার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ 2026 LDC গ্রাজুয়েশন করবে এবং সেই গ্রাজুয়েশনের পরে বাংলাদেশের আসলে অনেক চ্যালেঞ্জ সামনে আসবে। আজকে বাংলাদেশ যেসব সুযোগ সুবিধা পায় সেই সব সুযোগ সুবিধা পাবে না, তার জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত, সেটাও একটা বড় প্রশ্ন। সেটা বড় প্রশ্ন। আমি তার আগে আমি ওনার একটু প্রশ্নের উত্তরটা দিতে চাই যে উনি এর আগে যে কথাগুলো বলেছেন যে সবকিছুই ঠিকভাবে চলছে না, অর্থাৎ এই সরকার চালাতে পারছে না, প্রথম কথাগুলি ছিল এটা। তারপরে উনি যখন বললেন যে বিএনপি এসে প্রথম আমাদের সাবমেরিন কেবলের এটাকে ওনারা চেষ্টা করেছিলেন কানেক্টিভিটির জন্য, সেটা বিএনপি ক্যান্সেল করেছিল। হয়তো সেখানে হতে পারে মানুষের ভুল ত্রুটি তো হতে পারে, সরকারের নীতি একটা থাকতে পারে, এক সরকারের নীতি একটা থাকতে পারে, এক সরকারের নীতি দেশের স্বার্থের প্রশ্নে, সেটা হয়তো ওই সময় হয়তো ওইভাবে এটাকে উপস্থাপন করা হয়নি বা বোঝা হয়নি। কিন্তু এদিকে আরেকটা জিনিসও আপনাকে বলতে হবে যে এই যে শিক্ষার যে মান, যে ঢাকা ইউনিভার্সিটির দেখেন
মানটা কোথায় ছিল? আপনি তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তা আপনিও জানেন যে এটা এবার 500 ইউনিভার্সিটির মধ্যেও আমাদের নাম নাই, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মধ্যে। যার জন্য এগুলি চিন্তা করে কিন্তু বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে এই যে শিক্ষার মান উন্নয়নের জন্য ঢাকা ইউনিভার্সিটি তো ছিলই, এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু জিয়াউর রহমানই প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি। জি, না না না, হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট আমাদের সময় হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি প্রথম জিয়াউর রহমান করছে। না না না, হ্যাঁ, কোনটা করছে বলেন? তিনি তখন না না, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট এটাকে আপনাকে ধারাবাহিকতায় আপনারা না না না, আমাদের সময় প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট করা হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এটা দিয়ে শুরু। না, সেটা ওই সময় জিয়াউর রহমান সাহেবের সময় কোনো প্রাইভেট ওই ইউনিভার্সিটি সময় মানে এখানে ওনার কথাটা মেনে নিতে হবে, যেহেতু উনি বলছেন যে ওনাদের সময় অ্যাক্ট করা হয়েছে, আগে হয়নি। বাট প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো আপনি বলতে পারেন যে হয়তো আগে আলোচনা হয়েছে, আলোচনা হয়ে থাকতে পারে। প্রাইভেট ইউনিভার্সিটি ওই সময়। এবং আপনার এই যে 1991 সন থেকে 96 সন যে সরকার চলেছে, এটা কি এই সরকারের চেয়ে খারাপ চলেছিল বা নীতিগত দিক থেকে খারাপ ছিল? আপনি নিশ্চয়ই বলবেন না। এখনকার যে অবস্থান, এটার আপনি দেখেন যে মানে শিক্ষা খাতের এবারের মোট বরাদ্দ হলো 1.69। আপনার এটা চলতি বছরে আপনার মোট বরাদ্দ ছিল আপনার বোধহয় 1.76। তারপরে 2000 সালে ছিল, 2022 সালে ছিল 1.83%, এবং জিডিপি পার্সেন্ট, জি, 21-22 সালে ছিল 2.8%। তো এই যে আস্তে আস্তে যে এই যে কমে আসছে, শুধু এটাই না, স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকলেও তো খালি হবে না, কারণ কেবল কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার তো আপনি করছেন না। তো সেটা না করে আপনি তো টাকা পাচারের একটা ব্যবস্থা করে দিচ্ছেন আর কি। আপনি এই যে মানে স্বাস্থ্য খাত সম্বন্ধে যদি আমি কথা বলতে চাই, যে আপনি তো চতুর্থ বিপ্লবের কথা বলছেন, শিল্প বিপ্লবের কথা। শিল্প বিপ্লব কেমনে হবে? এখানে তো হ্যাঁ, ওয়ার্ল্ড ভিলেজে এটা হচ্ছে, হ্যাঁ, শিল্প বিপ্লবের একটা প্রকাশভঙ্গি, আমাদের তো সেটা নাই, এই সরকার তো সেটা করছে না। আপনার এই যে ইয়েতে গার্মেন্টসগুলির অবস্থা যদি আপনি দেখেন, এখন গার্মেন্টসগুলিতে বিজেএমপি বোধহয় প্রটেস্ট করছে এই যে এটাকে কমানোর জন্য, ট্যাক্সেশনের আওতায় কীভাবে নিয়ে আসতেছে সেগুলির সম্বন্ধে যদি আপনি জেনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই সরকারটা দেশটা কোথায় নিয়ে যাবে। আপনার বিপ্লব তো দূরের কথা, সেই বিপ্লবের সঙ্গে আমরা অংশগ্রহণ, বিপ্লবে এলিজিবিলিটি আমরা অর্জন করতে পারবো কিনা সেই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য, যে আমাদের দেশের শিল্প খাতকে বাড়ানোর জন্য, শিল্প বিপ্লব ঘটানোর জন্য কেমনে হবে। যেমন একটা ক্যাপিটাল মেশিনারি, যে এবার বাজেটে ক্যাপিটাল মেশিনারি যে আপনার 1% বরাদ্দ ছিল, 0% ছিল যে ট্যাক্সেশন, সেটাকেও আবার ট্যাক্স বসিয়ে দিচ্ছে, যাতে করে শিল্প না গড়তে পারে ফার্দার, বরঞ্চ অন্যান্য শিল্পগুলি নষ্ট হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে এই সরকারের বিগত সরকারে, ইভেনচুয়ালি আপনাদের সরকার অনেক ভালো সরকার ছিল এই আওয়ামী লীগ সরকারের চেয়ে, এবং বিএনপি চেষ্টা করেছে বা এটাকে ভালো করার জন্য 2000 মানে এবং এইবারের সময়ও কিন্তু আমরা কিন্তু গতবারের 1991 থেকে 96 বলছেন, 2001 থেকে 2006 এর কথা, 2006 আমরা চেষ্টা করেছি, অন্তত এর চেয়ে ভালো ছিল। এই যে আজকের উন্নয়নগুলি দেখেন, এই প্রকল্পগুলি তো নেওয়া ছিল, বিশেষ করে একটা সরকার যদি এক নাগারে 15 বছর 20 বছর থাকে, তাহলে তো এই উন্নয়নগুলোর কথাই তো আপনি বলবেন যে এত উন্নতি হয়েছে, তখন আপনারা কি করেছেন। এই প্রকল্পগুলি, এই যে আজকে দেখেন যে ইতাল থাই যেটা করলো আর কি, যে ঢাকার ফ্লাইওভার, খুব সুন্দর ফ্লাইওভার, এবং সেটা আমাদের সময় হয়েছিল। এই যে হাতির ঝিল প্রজেক্টটা হয়েছে, সেটাও আমাদের সময় প্রজেক্ট অ্যাপ্রুভ করা ছিল, এবং দেশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল, এটা স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে যায়। এবং আমাদের সময় যেভাবে করা হচ্ছিল সেগুলিতেও বন্ধ করেছে, ইভেন কি দুর্নীতি দমন কমিশনটা আমাদের সময় করা হয়েছে, এবং সেই দুর্নীতি বন্ধ করার জন্য করা হয়েছে, কিন্তু আমরা আর সুযোগ পেলাম না। 1/11-এর সময় থেকে বন্ধ হলো। তারপরে তো এখন যে দুর্নীতি দমন, তো দূরের কথা, দুর্নীতি দমন
কমিশন রয়েছে ঠিকই, কিন্তু সেটা দিয়ে দুর্নীতি দমন হচ্ছে না, বরঞ্চ দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। মিস্টার শেখ শহীদুল ইসলাম। দেখুন, এই যে কথাগুলো আপনি বললেন, আমাদের দেশের সামগ্রিক অবস্থা যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখব যে এই জিনিসটা ধারাবাহিকভাবে যেরকমের প্রত্যেকটা সরকারেরই অবদান আছে এই দেশের উন্নয়নে, প্রত্যেকটা সরকারের আছে। এবং আজকে আপনার আমরা উন্নয়নের ক্ষেত্রে যে গতি সঞ্চারিত হয়েছে, এটার ভিত্তি 1986 সালে বিকেন্দ্রীয়করণের মাধ্যমে জাতীয় পার্টির সরকারই শুরু করেছিল। আমি এই কথাটা বলছি এজন্য যে আমাদের সরকারের দুর্বল দিকগুলো, আমাদের সরকার ব্যবস্থার দুর্বল দিকগুলো, আমি কোনো দলের সরকারের কথা বলছি না, সেগুলো আমাদের আইডেন্টিফাই করা প্রয়োজন। আজকে দুনিয়ায় বিভিন্ন জায়গায় আপনি দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার শুরু হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার শুরু আমাদের দেশে আমরা করতে পারছি না। কেবলমাত্র ওই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কিছুটা শুরু করছিল, ওই যেটা যে পোর্শনটা দক্ষিণ কোরিয়া আলাদা তৈরি করলো ওখানে। তো আমাদেরকে মনে রাখতে হবে, আপনি যেটা বললেন যে বরাদ্দ শিক্ষাক্ষেত্রে বরাদ্দ দিয়ে আমরা এদেশে প্রচুর এমন শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করেছি, সেখান থেকে যারা পাশ করে বেরোচ্ছে তারা কিন্তু দেশের কোনো কাজ করতে পারছে না, অথচ হিউজ টাকা সেক্ষেত্রে চলে যাচ্ছে। সুতরাং আমাদের আমি যেটা বলেছিলাম যে ব্যয়গুলো আমরা করব, ব্যয়টা আমরা কোন খাতে করছি, সেখান থেকে আমরা কি রিটার্ন পাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই কথাটি মনে রাখতে হবে যে আমাদের দেশের মানুষ, এদেরকে কিন্তু আগামীতে পৃথিবীর সঙ্গে কম্পিট করতে হবে। এবং আজকে এই বাংলাদেশে আপনি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বললেন, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেই আপনি যেয়ে দেখবেন যে অধিকাংশ জায়গায় কোয়ালিটি কন্ট্রোলে বিদেশি মানুষ এনে বসিয়ে রাখা হয়েছে। আমাদের দেশের এক্সপার্টিস গ্রো করে নাই, অথবা তাদের উপরে তারা বিশ্বাস স্থাপন করতে পারছে না। তো এইভাবে আমাদের দেশে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো অত্যন্ত পরিচ্ছন্নভাবে করা প্রয়োজন, যাতে কেউ কোনো এর মধ্যে দুর্নীতি, স্বজনপ্রীতি বা এর মধ্যে কোনো ধরনের যে অনিয়ম, এগুলোর প্রশ্রয় না পায়। আবার বেয়াদবি নেবেন না, আমার ছোট্ট একটা প্রশ্ন আর কি, আপনি কি মনে করেন যে এই সরকারের সেই সদিচ্ছাটা আছে যে আপনি যে এক্সপেকটেশন যেটা চাচ্ছেন যে এই জিনিসগুলো হওয়া দরকার, এটা কি এই সরকার করতে চান কি চান না? আপনার মতামতটা কি জানতে চাই। আপনি তো মানে একটা সরকারের পার্ট হিসেবেই আপনারা কাজ করেন বা সঙ্গেই আছেন একই। আমি এটাও আবার আপনার বলি যে দেখেন, যে কোনো সরকারই কিন্তু তার সুনাম চায়। যে কোনো সরকার যারা তারা করতে চায়, যে কোনো সরকার করতে চায়, কেউ বদনামি নিতে চায় না, কিন্তু করার সে সক্ষমতা আছে কিনা সেটা তাকে দেখতে হবে। এবং সক্ষমতাটা গ্রো করার জন্য যেটা সর্বাগ্রে প্রয়োজন, সেটা হলো যে আপনি কাদের নিয়ে কাজ করছেন, আপনি কাদের নিয়ে কাজ করছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং আপনার এটা নির্ভর করে যে আপনার যারা আমাদের মতন দেশে আমরা এটা দেখি, যদিও গণতন্ত্রের কথা আমরা সবসময় বলি, আমাদেরকে আপনারা স্বৈরাচার বলে তাড়িয়েও দিয়েছেন সরকারের বাইরে, সেটাই সরকারও করেছে, এটা আওয়ামী লীগ বিএনপি মিলিয়ে আপনাদের সরকার বলেছে। আমি আপনাকে বলি যে দেখুন, এখন তো আপনারা ম্লান হয়ে গেছেন আর কি। না, যেটা সরকারের প্রয়োজন, একটা সরকার এফিশিয়েন্ট সরকার কিনা তার কতগুলো ইয়ারডিস্টিক আছে, যে সেগুলো দিয়ে বিচার করতে হয় যে এই সরকারটা এফিশিয়েন্ট সরকার কিনা। তার মধ্যে প্রথমেই হইল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ হইতে হয়। একটা সিদ্ধান্ত যে আপনি নেবেন, এই প্রক্রিয়াটা কোনো ব্যক্তির ইচ্ছায় হবে না, এটা স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে, একটা ফিজিবিলিটি হবে, তারপরে সেটার জন্য আর্থিক সংস্থান আছে কিনা সেটা হবে,
এবং সেটা দেখে তারপরে সেটার প্রকল্পটা আমরা হাতে নেব। এটা হলো নিয়ম। আমাদের এখানে আমরা দেখি যে এই স্বচ্ছতাগুলো ক্রমান্বয়ে হারাই যাচ্ছে, এবং এই স্বচ্ছতাগুলো হারাই গেলে যা হয় সেটা হলো যে এই দুর্নীতি বাসা বাঁধে, স্বজনপ্রীতি বাসা বাঁধে। এই যে আপনি দেখেন আমাদের পাওয়ার সেক্টর নিয়ে আপনাদের তরফ থেকে অনেক অভিযোগ এসেছে। যে ছোট্ট করে আনতে হবে, শেষ করতে হবে। জি, কিন্তু এটা ঠিক যে পাওয়ারের যে ক্রাইসিস ছিল সেটা কিন্তু আপনাদের আমলে কিন্তু মূলত সৃষ্টি হয়েছিল, এবং সেই ক্রাইসিসটার সমাধান এরা করতে গিয়ে এরা কিন্তু এই ট্রান্সপারেন্ট ওয়েতে না গিয়ে যে পথটা বেছে নিল, হয়তো আমাদের পাওয়ার ক্রাইসিসের সমাধান হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমরা অনেক জাতীয় স্বার্থ অনেক ক্ষেত্রে বলি দিতে হয়েছে। বা এক সমস্যার সমাধান করতে গিয়ে আরো হাজারটা পাওয়ার ক্রাইসিস কিন্তু সমাধান হয় নাই। মানে পাওয়ারের আপনি 26,000 মেগাওয়াট উৎপাদন করার জন্য আপনি পারমিশন দিয়েছেন, টাকা দিয়েছেন, সব দিয়েছেন। উৎপাদন হচ্ছে 13,000 এবং আর 13,000-এর ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। ওই যে আপনি যেটা বললেন আর কি, ক্যাপাসিটি চার্জ এই বছরে বাজেটে মানে দিয়েছে, এখন তো বাজেট শেষই হয়নি আর কি, এখন বাদ দেওয়া হয়েছে। কিন্তু এই যে আপনার আর তো দরকার নাই, আপনি 13 অর্ধেক আপনি চালালেন, অর্ধেক মানে এমনি পয়সা দিলেন। এইভাবে যদি মানে দেশটা চলে, আপনি বললেন যে আমাদের সময় পাওয়ার ক্রাইসিস শুরু হয়েছে, হ্যাঁ, তাহলে তার মানে আমাদের আগে যখন আপনারা ছিলেন তখন তো পাওয়ার ক্রাইসিসটা আরো বেশি ছিল না? না, ডেফিনেটলি ছিল। তখন তো আর উৎপাদন আমাদের তখন চাহিদাও কম ছিল, এবং উৎপাদন তো ডেফিনেটলি না, উৎপাদন করা হয়েছে। বাস্তবিক কথা বলতে হবে যে আপনার ওখানে যদি তখন যদি 2,000 মেগাওয়াট থেকে থাকে, সেটা বিএনপির আমলে এসে এটা 3,000 4,000 হওয়া উচিত ছিল, তারপর 5,000 হওয়া উচিত ছিল, না হয়ে হয়তো 20 মেগাওয়াট বাড়ছে, 40 মেগাওয়াট বাড়ছে। তো আপনার তো সময় ক্রাইসিস ছিল, এটা স্লোলি এভাবেই আগায় আর কি। হয়তো প্ল্যানিং ছিল যে আমরা এটা করব, আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে করার জন্য একটা প্ল্যানিং করেছিলাম, সেটার সময় আমাদের হয়ে ওঠে নাই, যার জন্য এই অবস্থানগুলি সৃষ্টি হয়েছে। তো এখন পৃথিবীর সঙ্গে কম্পিট করার মতো এই সরকারের সক্ষমতা আছে কিনা, এবং এই সরকার সঠিকভাবে চলছে কিনা, এবং এই দেশে গণতন্ত্রের প্রয়োজন আছে কিনা, এবং গণতন্ত্র না হলে এই দেশ টিকবে কিনা, এই বিষয়গুলি নিয়ে আপনি হয়তো নিশ্চয়ই তিনি আপনাকে সময় দিবেন সমাপনী কথা বলার জন্য। আমার এই 3-4টা প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করবেন। আজকে নিজে বলতে চান না, আপনার কাছ থেকে শুনতে চান, কিন্তু আমার হাতে সময় আছে 1 থেকে 1.5 মিনিট। আমি আপনাকে একটা বলি যে গণতন্ত্র অবশ্যই থাকতে হবে রাষ্ট্রে, কারণ গণতন্ত্রের মধ্যে দিয়েই জনগণের ক্ষমতায়ন হয়, এবং গণতন্ত্র না থাকলে কোনো উন্নয়নই টেকসই হয় না। অতএব গণতন্ত্র থাকতে হবে, এটার বিষয়ে আমরা সকলেই একমত, দেশবাসী এবং সরকারও একমত। দ্বিতীয় হলো যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের এই উন্নয়নের যে ধারা, এই ধারা এটা আমরা অস্বীকার করতে পারবো না যে বিগত 15 বছরে এই সরকারের অধীনে অত্যন্ত বেগবান হয়েছে, কিন্তু এই বেগবান ধারাকে যদি অব্যাহত রাখতে হয় তার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমাদের কিন্তু যথাযথভাবে গ্রহণ করা হচ্ছে না। ধন্যবাদ। তার মানে এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, শেষ করি আর কি, সময় নেই আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের উন্নয়ন যেন সাস্টেইনেবল হয়, আমরা যেন অর্থনৈতিকভাবে যে সংকট, এই সংকট কাটিয়ে তোলার মতন যথেষ্ট সক্ষমতার প্রমাণ দিতে পারে। এর জন্য কি গণতন্ত্রের প্রয়োজন আছে? অবশ্যই আছে। আমি মনে করি যে এই দেশের এই সরকার যে আছে গণতন্ত্র আনার জন্য তাদের এটা প্রচেষ্টা নেওয়া উচিত, না হয় কিন্তু দেশ টিকবে না, এবং তার জন্য তাদেরকেই জবাবদিহির মধ্যে পড়তে হবে। ধন্যবাদ মিস্টার রশিদুজ্জামান মিল্লাত এবং মিস্টার শেখ শহীদুল ইসলাম। দর্শক, কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে। আমার 2 অতিথি মনে করেন দেশের প্রধান সংকট হচ্ছে অর্থনৈতিক সংকটটা, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করাটাই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। এবং অবশ্যই অর্থনৈতিক যে উন্নয়ন অগ্রগতি হয়নি, এবং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেটাও আলোচনার মধ্যে এসেছে, কিন্তু কোনো কোনো সরকারের সময় তার গতি বেশি বৃদ্ধি পায়, কোনো কোনো সময় সেটা স্লোথ হয়ে যায়, একথাও ঠিক। তবে উন্নয়নকে টেকসই করবার জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই, একথা ওনারা বলেছেন, এবং সেই
গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে এবং বিশেষ করে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য মনোযোগ দিতে হবে। এবং একই সঙ্গে ওনারা মনে করেন যে বাংলাদেশের সামনে যে বৈশ্বিক যে চ্যালেঞ্জ আছে এবং বিশেষ করে বাংলাদেশের সামনে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা চতুর্থ শিল্প বিপ্লবের জন্য যে প্রস্তুতি থাকা দরকার, কিংবা 2026 সালে বাংলাদেশের যে এলডিসি স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে পরিণত হবে তার জন্য যে চ্যালেঞ্জ, সেই সেগুলো মোকাবেলার জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত, সেটা একটা বড় প্রশ্ন। এবং অর্থনীতি উন্নয়নের এই আলোচনার সঙ্গে আমরা বিদ্যুৎ নিয়ে আলোচনা করছিলাম, এর সঙ্গে ওতপ্রোতভাবে উন্নয়নের উল্টো দিকে যেটা জড়িয়ে আছে সেটা হচ্ছে যে দুর্নীতি মোকাবেলায় বাংলাদেশ চরমভাবে ব্যর্থই না শুধু বলা যেতে পারে। এবং দুর্নীতিকে নানাভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়ার একটা কাজও ধারাবাহিকভাবে রাষ্ট্র বা সরকার করছে, সেটাও একটা বড় সমস্যা বাংলাদেশের জন্য। শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক জায়গাগুলোতে বাংলাদেশ সবসময়ই অবহেলার মধ্যে রেখেছে এবং সেটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গাটাতে নজর দেওয়া দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।